এফটা বাদ দাও, দেখো এটুক বুঝো নাকি? এটুক তো আমরা বুঝি, এটা আর সমস্যা নাই। কারণ সে বাঁক নেওয়ার সময় তোমার কি হবে, এদিকে যাবে, কিন্তু তোমার কেন্দ্র বিমুখী বলে কোন দিকে পড়ে যেতে যাবে গাড়িটা? এম বি স্কোয়ার বাই আর। এম বি স্কোয়ার বাই আর সবসময় বাইরের দিকে ছিটকে পড়ে যেতে চায় কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বলটা, তাই না? তাহলে দেখো, যদি আমরা আমরা এই যে কেসটা করছি, সেটা হচ্ছে ঘর্ষণ নাই। ঘর্ষণ নাই ধরেই কিন্তু এটা করছি। দেখো, এটা সমান এইটা, এটা সমান এটা। ক্যালকুলেশন করো tan থিটা বি স্কয়ার বাই আর যে আসে কিনা। ছোট্ট করে করো, ডান পাশে দেখো বি স্কয়ার বাই আর চলে আসে। তার মানে ঘর্ষণ মুক্ত রাস্তা আমরা যা করলাম ব্যাংকিং এর ক্ষেত্রে। বুঝছো কি? ঠিক আছে যেটা বললাম। তাহলে ঘর্ষণ নাই, কিন্তু রাস্তায় তো ঘর্ষণ আছে। তাহলে ঘর্ষণটা কোন দিকে কাজ করছে? ঘর্ষণ সব সময় গতির বিরুদ্ধে, তার মানে কেন্দ্রের দিকে কাজ করে। তার মানে এফ কাজ করবে কোন দিকে? এখানে না দিয়ে, হ্যাঁ এই বরাবর দাও, তাহলে এটা হচ্ছে এফ। ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এটা যদি এদিকে কাজ করে, এই কোণটা কত? এই কোণটা কত হবে এটার সাথে, এই অনুভূমিকের সাথে এই কোণটা কত? এটা যদি থেটা হয়, এটা কি? ওইটা থেটা। থিটা। তাহলে থিটা। তাহলে এফটা তো এই বরাবর আসতেছে, গাড়ি তো আমার আর সাইন থিটা এই বরাবর, তাহলে অনুভূমিক বরাবর উপাংশটা এফ এর জন্য অনুভূমিক বরাবর উপাংশ কোনটা হবে? এফ কস থিটা, যার সাথে থিটা সেটা কস। আর নিচের দিকে কোনটা আসবে এর উলম্ব? এফ সাইন থিটা। এবার অঙ্ক করো। ঘর্ষণ এবার লাগাই দিছি, এবার অঙ্ক করো, দেখো কি হয়। তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে দেখো, উপরের আর কস থিটা সমান কত হয়ে যাচ্ছে? উপরের আর কস থিটা কত হয়ে যাচ্ছে? এফ সাইন থিটা প্লাস এম জি। এফ মানে ঘর্ষণ বল। রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক যদি হয় মিউ, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে এফ ইকাল টু কত? এফ সমানুপাতিক আর, মনে আছে? তাহলে এফ সমান কত? মিউ আর। আর মানে কত? এমজি না? তাহলে এফ ইকাল টু আর মানে এমজি আমরা পরে বসাই, এফ ইকাল টু মিউ আর বসাইতে হবে এখানে। তাহলে এটা আলটিমেটলি এফ ইকাল টু হবে মিউ আর সাইন থিটা প্লাস এমজি। আর এখানে আর কস থিটা আছে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, কত হয়? এমজিটা আমি এক পাশে রাখতে চাই, এমজিটাকে। তাহলে এমজি কে এক পাশে রাখলে আমাদের কত হবে? এমজি যদি এক পাশে রাখো, এমজি ইকুয়াল টু, আরটা কমন নেওয়া যায়, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে আমরা এইটার জন্য পেলাম, এইটা উপরের দিকে আর নিচের এই দুটা সমান। ডাইন পাশেরটা কার সমান? এই দুটো সমান না? বুঝছো কি? তাহলে এম ভি আর সাইন থিটা প্লাস এফ কস থিটা, এটা সমান কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। এটা আবার ক্যালকুলেশন করো। এখানে আমরা কোনটা নিয়ে আসবো? এম ভি স্কোয়ার বাই আর ই রাখি, কারণ আমাদের তো এম ভি স্কোয়ার বাই আর ই দরকার, তাই না? তাহলে এখানে এফ এর মানটা বসিয়ে দাও। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু, এফ মানে কত? মিউ আর। তাহলে এখান থেকে যদি মিউ আর আমরা বসিয়ে দেই, বসিয়ে দিয়ে আরটা কমন নেই, তাহলে কত থাকে? সাইন থিটা প্লাস মিউ কস থিটা। দেখো ক্যালকুলেশন কি হয়ে গেল। নিজে নিজে করো একটু, তোমার ক্যালকুলেটিভ পাওয়ারটা বাড়বে। খাতা কলম আছে তো সবার হাতে, না?
হুম, হয়েছে? দুইকে এক দিয়ে ভাগ করো এবার। 2 ভাগে 1, এই 2 নম্বর ইকুয়েশন ভাগে 1 নম্বর ইকুয়েশন, দেখো তো কি আসে। এম ভি স্কোয়ার আর কে এম জি দিয়ে ভাগ করবো, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এম জি দিয়ে ভাগ করা মানে নিচে এম জি চলে আসবে, ঠিক আছে? আর এটা উপরে থাকবে, এটা উপরে থাকলে কত থাকবে, আর সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই, এখানে কত আছে, আর কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, ঠিক আছে? আর আর কেটে গেল, এম এম কেটে গেল। আমাদের বের করবো কি আমরা, গাড়ির বেগ কত, গাড়ি কত বেগে যাচ্ছে, ভি ইকুয়াল টু কত। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এই রাশিটা, সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস, সরি, মাইনাস মিউ সাইন থিটা। এটা হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ যুক্ত রাস্তার বাঁক। আর যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে ঘর্ষণ ছিল না, কিন্তু ওখানে তখন কত ছিল, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু ট্যান থিটা। এটা কোথায়, ঘর্ষণ মুক্ত রাস্তার ক্ষেত্রে করছিলাম, দেখো এখানে ঘর্ষণের কোনো কারবার নাই। এটার সাথে এটা সম্পর্ক দেখো, ঘর্ষণ যখন আমি দিয়ে দিলাম কি হয়ে গেল, কিন্তু অরিজিনালি ঘর্ষণ তো থাকে, তাই না? কিন্তু এক্সট্রা কেন্দ্রমুখী বল দেওয়ার জন্য আমরা ব্যাংকিংটা করে দিচ্ছি, এবং সেই ক্ষেত্রে হচ্ছে এটা, কিন্তু ঘর্ষণ থাকলে কি হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ভি বের করা যাবে, যাবে না? যাবে। তাহলে সেই ক্ষেত্রে, হুম, হ্যাঁ, এখানে যদি তুমি এই ট্যান থিটার মানটা বসাই দাও, তাহলে এখানে থিটা মেটা মিউ টিউ, থিটা জানলে মিউ এর মানটা জানা জানা যাবে, অনেক কিছু আছে এর ভিতরে, অত দরকার নেই আমার। আমার শুধু এখানে দরকারটা হচ্ছে তোমার ঘর্ষণটা, যদি ঘর্ষণ বল আমরা কনসিডার করি তাহলে আমার কি হয়ে যায়, সমীকরণটা কেমন হয় দেখো। হ্যাঁ, এখান থেকে বেগটাই যাইতে পারে। তাহলে এখানে বেগ কত হবে, ভি কত হবে, আর জি গিয়ে দেখো ওখানে কি সমস্যা হয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু রুট ওভার আর জি ওখানে চলে গেল, তারপরে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। ইকুয়েশনের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এটা কি বোঝা গেল, বোঝা যাচ্ছে? অঙ্ক সাথে সাথে করে নাও, বিশেষ করে এই ধরনের সমস্যা হচ্ছে যে এইটা, এইটা বুঝতে পারলে তোমার আর সমস্যা নেই, কোন দিকে উপাংশ যাচ্ছে কোনটা। তাহলে এখান থেকে দেখো, এখানে যদি একটা ঘর্ষণযুক্ত রাস্তা, কোন একটা ঘর্ষণযুক্ত রাস্তা যার মিউ, মিউটা হচ্ছে তোমার কত, মিউ হচ্ছে 0.2, সেখানে ব্যাংকিং করা আছে, ব্যাংকিং কোনটা কত দেওয়া আছে, 30 ডিগ্রি। এরকম একটা রাস্তায় একটা গাড়ি বাঁক নিচ্ছে, ঠিক আছে? এবং এর ব্যাসার্ধ, এই বাঁকটার ব্যাসার্ধ আর, এটা ইকুয়াল টু ধরো 500 মিটার। তাহলে গাড়িটি সর্বোচ্চ কত বেগে কি করতে পারবে, বাঁকটি অতিক্রম করতে পারবে, পারা যাবে? আমি ওই কথাই যদি মিউ না দিতাম, আমি যদি বলতাম একটা মিউ না দিয়ে কথা বলতাম,
ঘর্ষণ, তাহলে তুমি কোনটা দিয়ে করতে, ধরে নিতে ঘর্ষণ নাই, এই ফর্মুলা। কিন্তু যখনই আমি বলে দেবো যে মিউ ইকুয়াল টু এত ঘর্ষণযুক্ত রাস্তায় একটা গাড়ি বাঁক নিচ্ছে, তখন ঝামেলা পেকে গেল। ঘর্ষণ আমি দিয়ে দিছি, মানে ঘর্ষণ উপেক্ষা করা যাবে না, এই ফর্মুলায় আসতে হবে। এর ভিতরে মানটা বসাও তো দেখি, ওই মানগুলো বসাও, কত হয় মানগুলো বসাই দাও। তাহলে এখানে দেখো সাইডেই আমরা করি। তাহলে আমাদের এখানে মিউ 0.2 আছে, আমাদের মূল ফর্মুলা হচ্ছে বেগ। বেগটা আমার কত সেটা আমাকে নিতে হবে। ওই ব্যাংকিং যুক্ত রাস্তায় আমার বেগ, সর্বোচ্চ বেগ কত হবে, ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু রুট ওভার আর জি। রুট ওভার আর মানে কত, আর মানে আমরা 500 মিটার ধরছি না, 500 মিটার ইন্টু জি মানে 9.8 মিটার/সেকেন্ড ইন্টু এই যে পিকুলিয়ার একটা সমীকরণ আছে দেখো, সাইন 30 ডিগ্রি প্লাস মিউ কস 30 ডিগ্রি, মিউ মানে 0.2 কস 30 ডিভাইডেড বাই কস থিটা মানে কস 30 মাইনাস মিউ সাইন 30। ক্যালকুলেটর কারোর কাছে নাই? দেখো তো কি হয়। 45.72 মিটার/সেকেন্ড। এই রাস্তায় যদি ঘর্ষণ হয় এত, ঘর্ষণ আমরা কনসিডারে নিয়ে আসি, তাহলে তার বেগ হবে সর্বোচ্চ 45.72 মিটার/সেকেন্ড। বুঝছো কি? যদি ঘর্ষণ মুক্ত কল্পনা করি, ধরি ঘর্ষণ নাই, তাহলে কত হবে বেগ, সর্বোচ্চ বেগ কত হবে বের করো দেখি। তাহলে এটা ঘর্ষণ আছে, মিউ মানে ঘর্ষণ আছে, তাহলে এটা দেখো ঘর্ষণ যুক্ত, ঘর্ষণ যুক্ত বাঁকে বেগ। তাহলে ঘর্ষণ মুক্ত বাঁকে বেগ কত, এটার দরকার নাই, এটা তুলছো সবাই। তাহলে ঘর্ষণ যুক্ত, যদি ঘর্ষণ না থাকতো, দ্যাট ইজ ঘর্ষণ নাই, ঘর্ষণহীন রাস্তায় বা বাঁকে বেগ ভি, ভি সমান কত, ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু ট্যান থিটা না, এটাই তো দেখছিলাম আমরা। তাহলে ভি ইকুয়াল টু কত, রুট ওভার আর জি ট্যান থিটা, কত হলো, তাহলে আর এর মান হচ্ছে 500 মিটার, জি মানে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি। কত হলো, মিটার/সেকেন্ড। তাহলে চেঞ্জ হয়ে গেল, কিন্তু আলাদা হয়ে গেল না। এই জিনিসটা শুধু উপাংশটা মনে রাখবা, এফ নাই সমস্যা নাই, যখন এফ দিলাম তাহলে এফ ঘর্ষণটা ভিতরের দিকে কাজ করবে, অর্থাৎ তার উপাংশ ভাগ ভাগ করে যোগ বিয়োগ করে ফেলবো এটা। তো এটার এক্সেপশনাল একটা অঙ্ক এটা ছিল, এই এর এক্সেপশনাল এটা এরকম দেখবা, এটাকে খাতায় তুলে রাখো, কিন্তু এগুলো আর পরে পাবা না, বই টইতে পাবা না আর। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক, কিসের কম্পাঙ্ক? হ্যাঁ, ঘড়ির কাঁটা আমরা করাইছি না গতিবিদ্যায়, এন ইকুয়াল টু কত, 1/t না, বড় টি, তাহলে হয়ে গেল। গতিবিদ্যার অঙ্ক, গতিবিদ্যা আমরা করছি, একটা মিনিটের কাটার পর্যায়কাল কত, একটা মিনিটের কাটার কম্পাঙ্ক কত করছি না।
ওই ওই মানে ওই অঙ্কই গতিবিদ্যার অঙ্ক এখানে মনে হয় ঢুকে গেছে। খাতা কলম আছে তো না? এটা উলম্ব একটা তল, এটা 30 ডিগ্রি কোণে আর একটা তল আছে। এই তলটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, এই তলটা। এর উপরে একটা বল গড়াই দিলাম। ওখানে একটা বল ছিল মনে হয়, নাই এখন না আছে। বল গড়াই দিলে বল কি করবে? এখানে এসে থেমে থাকবে না নাকি? তো বলের ভরটা কত? ধরলাম 5 কেজি, বেশি হয়ে গেল। এবং তাহলে এইটার উপর কয়টা বল কাজ করছে, এটা এখন হিসাবের বিষয় আমার। এটার উপর কয়টা বল কাজ করছে? কোনটা কোনটা? না ঘটতেছে না, এই তো এসে থেমে গেছে। দুইটা তল, এই যে দুইটা তল এইভাবে, এখানে মাঝখানে যে ফাঁকার ভিতরে এসে বলটা থেমে আছে, কিন্তু কয়টা বল কাজ করছে? এই তল একটা, এইদিকে একটা বল কাজ করতেছে, তাহলে এইদিকে একটা বল কাজ করছে, ধরলাম F2 বা F1। দেখো ঠিক আছে নাকি? মানে আমার বলের উপাংশ আমি ভাগ করতেছি, বোঝো নাই? তো এদিকেও তো আর একটা কাজ করতেছে না, তো এদিকে চলে যেত। তাহলে এই তলে একটা বল কাজ করতেছে না ওদিকে, তাহলে কেন্দ্রের দিকে এও একটা বল ক্রিয়া করতেছে, F2। ভেক্টর দিয়ে দেখালাম। আর আরেকটা বল কাজ করবে কোন দিকে? বলের ওজন আছে না, ওজন কোন দিকে কাজ করবে? mg বা ওয়েট বা অভিকর্ষজ বল যাই বলো, নিচের দিকে কাজ করবে। ভেক্টর দিয়ে যেহেতু দেখাচ্ছে, আমরা জি এর মাথার উপর একটা দিয়ে দেই। বুঝো নাই? এখন আমাদের কোশ্চেন হলো যে ওই যে দুইটা তল অবিলম্ব ভাবে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, F1 কত, F2 এর মান কত? হুম। প্রশ্নটা হচ্ছে F1 আর F2, এই যে প্রতিক্রিয়াজনিত যে বল কাজ করছে, বলটাকে ধরে রাখছে দুইটা তল, F1 আর F2 এর মান কত? ধরে নিলাম ঘর্ষণ জিরো, ঘর্ষণ নাই কিন্তু, ঘর্ষণের কথা বলি নাই। ঘর্ষণ আছে? কোনো ঘর্ষণ নাই, ধরে নিচ্ছি ঘর্ষণ নাই। তাহলে আমাদের দেখো, একটা কাজ করো, সবচেয়ে সহজ ক্যালকুলেশন হচ্ছে এই তিনটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ বানাও। বানাতে পারবা? বানাও। তাহলে এটা দিয়ে ত্রিভুজ বানালে কি হবে? mg তো এই বরাবর আছেই, F2 এই বরাবর দাও, কারণ ভেক্টর তো স্থানান্তর করা যায় না, যায় না। আর F1 তো এই বরাবর আছে, তাহলে F1 এই বরাবর দাও। হয়েছে? দেখো এই কোণটা কত বলো তো, এই কোণটা কত? এই কোণটা কত হবে? অবশ্যই 30 ডিগ্রি। কারণ এখানে যদি আমি এটা এই বরাবর করলে এটা এই বরাবরই আসে, তার মানে এই কোণটা 30 ডিগ্রি হয়, এই কোণের সমান হয়, এর আগে আমরা দেখাইছি। বুঝছো তো সবাই? এটা হচ্ছে 30 ডিগ্রি বা থিটা। দেখো এটা ঠিক আছে নাকি? ত্রিভুজ করে ফেললাম।
আমাদের ভেক্টর অ্যাপ্লাই করতেছে এর ভিতরে। এমজি, এমজি সমান কত হবে? এমজি, এমজি ইকুয়াল টু F1 এর উপাংশ যদি নেই, F1 cos থিটা। ঠিক আছে নাকি দেখো? হুম, ঠিক আছে। অথবা cos থিটা সমান mg বাই F1 হয় নাকি না দেখো? হয়। আচ্ছা, এই একটা গেল। আরেকটা যদি আমি tan থিটা বের করি, tan থিটা সমান কত? লম্ব বাই ভূমি F2 বাই mg। কারণ আমরা যা চাচ্ছিলাম তা বের করা যাচ্ছে কিনা? যাচ্ছে। F1 F2 এর মান বের করো। F1 F2 এর মান বের করো। F1 ইকুয়াল টু mg ডিভাইডেড বাই কোসাইন অফ থিটা। m মানে হচ্ছে 5 কেজি, 5 ইন্টু জি মানে 9.8, cos থিটা মানে cos 30 ডিগ্রি। কত হলো? F1 এর মানটা কত হলো? আর এখানে F2 এর মান কত হবে? mg tan থিটা, m মানে 5 ইন্টু জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, tan 30 ডিগ্রি। কত হয়? 330.37 নিউটন। আর F2 এর মান কত হয়? 49 গুণন tan 30। এই যে F1 330 কে বললো, আচ্ছা যাই হোক। কত এটা? 330.58। ও আচ্ছা, তাই তো বলি। 56.58 নিউটন। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। আর F2 এর মানটা কত দেখো তো? 28.29 নিউটন। তাহলে দেখো, ওই যে দুইটা পাত, এরকম পাত ছিল, এরকম ছিল, এর ভিতরে বল এসে মাঝখানে বসে আছে। তাহলে এদিক থেকে এই তল প্রতিক্রিয়া দিচ্ছে, এদিক থেকে এই তল প্রতিক্রিয়া দেওয়ার জন্য সে বসে আছে ওখানে এমজি নিচের দিকে। তাহলে দেখো কি পরিমাণ বল দুই দিকে দুই তলটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে, আমরা এখান থেকে পেলাম। খুব কঠিন না কিন্তু, জাস্ট তোমার রূপাংশটা বুঝতে হবে। রূপাংশ বুঝলে কিন্তু হয়ে গেল। তুলছো না? আমরা যখনই কোনো মান ব্যবহার করি, মান, মান সাধারণত মডুলাস ব্যবহার করা হয়, মান। আর যদি তোমার দিকের কথা জানতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই থিটার মান বের করে ফেলি, তখন থিটার মান যা আসে আসবে। ও অবজেক্ট মাইনাস দিয়ে দিছে। গুলির বেগ কত দিছে? গুলির বেগ কি প্লাস দেওয়া আছে? তাহলে তাহলে ওইটা মাইনাসই হবে। পশ্চাৎ বেগ, পশ্চাৎ বেগ বলে নাই, তখন মাইনাস দিছে। তাহলে মাইনাস দেওয়া লাগবে, আর কি করার।
মাইনাসও দিছে একটা আর প্লাসও দিছে একটা। ভি এর মান যদি পজিটিভ ধরে, মানে গুলির বেগ যা ধরবো তার বিপরীতে হচ্ছে বন্দুক যাচ্ছে, অতএব সেটা মাইনাসই হয়। কিন্তু যেহেতু আমরা বলি পশ্চাৎ বেগ, বলেই দিছি যে পশ্চাৎ বেগ, যার মানে সেখানে আর লিখি না সাধারণত। ওখানে যেহেতু এটা বলছে তাহলে মাইনাস দেওয়া লাগবে। এটা কি? গাড়ি, গাড়ি, কারের গাড়ির উপরের পোর্শন। কারের গাড়ি, একটা কার সামনের দিকে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে, তো ওইদিকে যাওয়ার সময় কারের ভিতরে আবার একটা সুতা ঝুলানো ছিল, এইভাবে উলম্ব ভাবে একটা সুতা ঝুলানো ছিল। তাহলে এটা একটা কনসেপচুয়াল ব্যাপার যে গাড়িটা সামনের দিকে যখন যায়, এখানে যদি একটা সুতা ঝুলানো থাকে বা একটা রডই ঝুলানো আছে, মনে করো রড ঝুলানো আছে, রডটা কোন দিকে যাবে? গাড়ির ত্বরণ কিন্তু এদিকে, এদিকে ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে রডটা কোন দিকে, এদিকে যাবে না রডটা পিছনের দিকে যাবে? হুম, রডটা এদিকে হয়ে থাকবে। দ্যাট ইজ, সে রডটা কি করলো, 50 ডিগ্রি কোণ করে আছে। হুম, গাড়ি সমবেগে যাচ্ছে না, গাড়ি ত্বরণ নিয়ে যাচ্ছে। ওই যে লিফটের কেসটা আছে কি, সমবেগে যদি লিফট নামে বা ওঠে তখন কি হয়? কিছুই না, এমজি, ত্বরণ নাই। কিন্তু যদি ত্বরণ নিয়ে নামে তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার এই যে কম বেশি হয়ে যাবে। তার মানে গাড়ি যদি ত্বরণে যায়, তুমি গাড়ির ভিতর দাঁড়ায় আছো, এই যে আমরা অনেক সময় পাবলিক গাড়িতে যাই না, গাড়ি জোরে যখন টান দেয় পিছনে সব হুড়মুড় করে পিছনে পড়তেছে কেন? টান দেওয়া মানে কি, গাড়ি যখন ত্বরণ সৃষ্টি হচ্ছে তখন তুমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছো না, পিছনে চলে আসতেছো। খেয়াল করছো? কিন্তু গাড়ি চাচ্ছে এরকম, একই স্পিডে গাড়ি যখন যায় তুমি কিন্তু ইজিলি দাঁড়ায় আছো, সমবেগে যাচ্ছে, তোমার উপর ইফেক্ট নাই। যখনই গাড়িতে বা কোথাও ত্বরণ সৃষ্টি হবে তখনই তার বিপরীতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এবং প্রতিক্রিয়া জনিত ইয়ের সৃষ্টি হবে। তার মানে রডটা কোন দিকে আসবে? সামনের দিকে যদি ত্বরণ দিয়ে যায় তাহলে রডটা আস্তে করে পিছন দিকে এরকম চলে আসবে। তখন এই ক্ষেত্রে আমাদের টানটা আমাদের চাইছে হচ্ছে ত্বরণ কত হবে, এই ত্বরণটা কত ছিল গাড়ির, তাহলে টানটা কোন দিক হবে? টান মানে এই বরাবর হবে, টি। এদিকে এমজির জন্য তো এই উপাংশ একটা আছে, তাহলে বিপরীতে যেটা কাজ করবে সেটাই তো টি, টান ওই বরাবর কাজ করবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে এই পয়েন্ট নিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে এই পয়েন্ট এমজি এই বরাবর কি কাজ করতেছে? এমজি কাজ করবে এই বরাবর, এর বিপরীতে প্রতিক্রিয়া একটা যাবে। এটা যদি 50 হয় এটা কত? এটা 50 হলে এটা কত? ওটাও 50। ওইটা 50। আর উপাংশ, তাহলে এই টি এর একটা উপাংশ এই বরাবর, মানে এটা কত? টি কি লিখবো, cos 50। আর এর সাথে যেহেতু এদিকে আছে তাহলে এই বরাবর যাবে অনুভূমিক উপাংশ। এটা অনুভূমিক মানে হচ্ছে এটা উলম্ব হবে অরিজিনালি, কারণ এটা 50 তো। তাহলে এটা যাই হোক অনুভূমিকের দিকে আছে, এটা টি কত হবে, সাইন 60.2। টি হচ্ছে টান, প্রতিক্রিয়া বল 60। স্যার 60 কেন? 10 নয়, বেশি দিয়েই দিলাম, খুব সমস্যা হয়ে গেল। আচ্ছা না, এই টি cos থিটা মানে কত, যেহেতু এভাবে আছে, একই তরণে যাচ্ছে, সে এইভাবে আছে, ও তো এইভাবেই থাকবে। এই তরণে গেলে এইভাবে থাকবে না, 50 ডিগ্রি কোণে থাকবে সে। তাহলে সে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় এইভাবে থাকা মানে কি, টি cos থিটা কার সমান, এমজির সমান। আর টি সাইন থিটা কার সমান? টি স্যার সাইন থিটা ত্বরণের সমান। এম এর সমান। এই যে ত্বরণের জন্য ভরের, কারের যে ভরটা আছে, ভরের জন্য যে ত্বরণটা দিচ্ছে ওদিকে, সেই টি সাইন 50 ওদিকে কাজ করে।
শূন্য শূন্য হওয়া মানে প্রশমিত হয়ে যায়, প্রশমিত হওয়া মানে কেটে কেটে জিরো হয়ে যায়। এটা সমান, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, শূন্য। বুঝো নাই? ওইটা থাকবে, তাহলে থাকবে আমার কোনটা, টি সাইন 50। এই বলটাই তো কি করবে, এই যে যে ফোর্সটা এম এ যাচ্ছে সেটা সমান হয়ে যাবে। ত্বরণ কি লিখলো? বেগও শূন্য হয়, সরণও শূন্য হয়, ত্বরণ শূন্য নাও হতে পারে যদি সমবেগে যায়, ত্বরণ তো শূন্য, কিন্তু বেগে তো যাচ্ছেই। একটা বস্তু যদি সমবেগে যায় তার ত্বরণ কত? শূন্য। মানে বেগের তো পরিবর্তন নাই, শূন্য। তাহলে ত্বরণ শূন্য হলেও সে গতিশীল থাকবে, কিন্তু বেগ যদি শূন্য হয়ে যায় সরণও শূন্য হয়ে যাবে। বোঝা নাই? হ্যাঁ, সমবেগে গেলে ত্বরণ শূন্য হবে। হুম। ওখানে অবজেক্টিভে ত্বরণ শূন্য আছে নাকি?